আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে তো মনে হয় লেকচার 18। জি স্যার। লেকচার 18-তে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সরল ও যৌগিক মুনাফা, আর একটা হচ্ছে সরলীকরণ। 35 বিসিএস এর পর থেকে সরলীকরণ পরীক্ষায় খুব একটা আসে না। তারপর আমরা ক্লাসের শেষের অংশে চেষ্টা করব একটু সরলীকরণটা দেখে নেওয়ার জন্য। তো শুরুতে আমরা আগে মুনাফার ক্লাসটা ভালো করে বুঝে নিই। সবাই মুনাফা বের করেন। মুনাফার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার আমি লিখে দিচ্ছি। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সূত্র দরকার হচ্ছে আই সমান সমান পি এন আর ডিভাইডেড বাই 100। এক নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে এ সমান সমান পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে, চক্রবৃদ্ধি বলতে পারে, যৌগিক বলতে পারে, জটিল বলতে পারে। চক্রবৃদ্ধি জটিল অথবা যৌগিক, এক্ষেত্রে আমাদের সূত্র একটাই, সেটা হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। সকল ক্ষেত্রে আমাদের যেটা কমন জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এ অথবা সি, এটা মানে হচ্ছে আসল যোগ সুদ, মানে সুদ আসল। ঠিক আছে, তাহলে এখানে এ অথবা সি মানে হচ্ছে সুদ আসল, পি মানে হচ্ছে আসল, আই মানে হচ্ছে সুদ, আর মানে হচ্ছে সুদের হার, আর এন মানে হচ্ছে আমরা যেটা জানি বছর সময়। হ্যাঁ, কিন্তু আপনাদের এটা পড়তে হবে সুদের সংখ্যা, সুদের সংখ্যা। হুম, আগে এটা লিখে নেন সবাই। সরল মুনাফা এবং যৌগিক মুনাফার অঙ্ক বেসিক্যালি খুব সহজ অঙ্ক, এই সূত্রগুলোতেই অঙ্ক হয়। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে, 5% অঙ্ক একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হওয়ার কারণ হচ্ছে চক্রবৃদ্ধি অঙ্কে, চক্রবৃদ্ধি অঙ্কে 1 বছরের জায়গায় মাঝে মাঝে বলে 6 মাসের চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। এই দুইটা জায়গায় একটু ব্যতিক্রম অঙ্ক হয়, বাকি সব জায়গার ক্যালকুলেশনে আমরা এই সূত্রগুলো দিয়েই অঙ্ক সমাধান করতে পারব। তো আপনারা সবাই 64 পৃষ্ঠা লেকচার শিটের 18 নম্বর লেকচারের 64 পৃষ্ঠা 1 নম্বর অঙ্ক দেখেন। 1 নম্বর অঙ্ক বলছে একজন বিনিয়োগকারী 80,000 টাকার কিছু প্রতি 6 মাস অন্তর 5% হারে। তাহলে 6 মাসে যদি 5% হয়, তার মানে বছরে হচ্ছে 10% হারে। তার মানে সুদের হার হচ্ছে 10। এখানে কিছু টাকা ইনভেস্ট করছে, এখন কত টাকা ইনভেস্ট করছে যেহেতু আমরা জানি না, আমরা ধরে নিলাম এক্স টাকা ইনভেস্ট করছে। আহ এবং বাকি টাকা, মানে বাকি টাকা
কয় পার্সেন্ট হারে ইনভেস্ট করছে? 12%। তাহলে বাকি টাকার সুদের হার 12, বাকি টাকা কত হবে? 80,000 টাকার মধ্যে এখানে গেছে এক্স টাকা, তাহলে এখানে হবে 80,000 মাইনাস এক্স। এখানে বলছে 1 বছরে, তাহলে এন এর মান এখানেও 1, এখানেও এন এর মান 1। এর বলছে 1 বছরে তিনি 9,000 টাকা সুদ পেলেন। তার মানে এখান থেকে উনি যে সুদ পেলেন I1, আর এখান থেকে উনি যে সুদ পাবেন I2, এটা আলাদা আলাদা করে না দিয়ে আমাদেরকে বলছে যে মোট সুদ হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে I1 প্লাস I2 সমান সমান 9,000। এবার I1 মানে কি? I1 মানে হচ্ছে P1 N1 R1 ডিভাইডেড বাই 100। I2 মানে হচ্ছে P2 N2 R2 ডিভাইডেড বাই 100 সমান সমান 9,000। তাহলে এটা হচ্ছে 100। এবার এই মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্ক হবে। আরো ক্যালকুলেশনটা সহজ হয়, দেখি এইভাবে যদি করেন, এটা গুণ করলে হবে 10x ডিভাইডেড বাই 100, আর এইটা গুণ করলে হবে 12 দিয়ে এটা গুণ 1 গুণ, তাহলে 8 12 96, 4টা 0 মাইনাস 12x ভাগ হচ্ছে 100 সমান সমান 9। ঠিক আছে, তো এইটা আপনারা এখন লসাগু করে ক্যালকুলেশন করতেই পারবেন, ক্যালকুলেশন আমাদের শীটে করেও দেওয়া আছে। তাহলে এখান থেকে এক্স এর মান আসবে হচ্ছে 30,000। এক্স এর মান আসবে 30,000। আচ্ছা, তাহলে 30,000 মানে হচ্ছে উনি এই 10% হারে ইনভেস্ট করছেন হচ্ছে 30,000, আর প্রশ্নে চাইছে তাহলে এই 12% হারে উনি কত টাকা ইনভেস্ট করছে। তাহলে 12% হারে ইনভেস্ট করেছেন 80,000 মাইনাস এক্স, তার মানে 80,000 মাইনাস 30,000 50,000। এইটা আমাদের answer। দেখেন 1 নম্বর প্রশ্নটা সবাই ভালো করে দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর অঙ্ক করব। আমরা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা একসাথে করতে থাকবো সিরিয়ালে, যে যে অঙ্কগুলো আমাদের করা হবে। মোটামুটি 12 থেকে 15টা অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবেন আমাদের মুনাফা ক্লিয়ার হয়ে গেছে। 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্ক বলছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা 4 জন বৃদ্ধি পায়, তার মানে আর এর মান 4। এরপরে বলছে ওই শহরের জনসংখ্যা ছিল 20 লক্ষ, 3 3 6 20 লক্ষ, তার মানে পি এর মান হচ্ছে 20, তারপরে 5টা শূন্য, 20 লক্ষ। 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? তাহলে এন এর মান হচ্ছে 3। এখন যেহেতু প্রতি বছর 4% হারে বাড়বে, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি পায় সবসময় চক্রবৃদ্ধি হারে। দেখেন এখানে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ নাই, কিন্তু জনসংখ্যা যদি পর্যায়ে মানে প্রতি বছর একই পার্সেন্ট হারে বাড়ে, তার মানে বুঝবেন এটা চক্রবৃদ্ধি হারে বাড়বে। তাহলে এখানে 3 বছর পর জনসংখ্যা কত হবে? তার মানে 3 বছর পর জনসংখ্যা হবে সি, মানে 3 বছর পরে যেটা সুদ আসল। তাহলে সি এর সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে পি এর মান হচ্ছে 20 লক্ষ।
1 প্লাস আর এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 100 পাওয়ার হচ্ছে 3। এখানে হচ্ছে 20 লক্ষ, এটা লসাগু করলে 104 হবে, 104 লিখতে হবে 3। যেহেতু রিটেনে আপনাদের হাতে ক্যালকুলেটর থাকবে, সো এই ক্যালকুলেশন আপনার কাছে কঠিন হবে। ক্যালকুলেশন করে সরাসরি অ্যান্সার লিখে দিবেন। এটা চক্রবৃদ্ধি আমরা কিভাবে বুঝলাম, কারণ এটা জনসংখ্যার অঙ্ক এবং পর্যায়ক্রমে প্রতি বছরে একই পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে, প্রতি বছর একই পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে এবং জনসংখ্যার অঙ্ক, এই জন্য আমরা বুঝলাম এটা হচ্ছে চক্রবৃদ্ধির অঙ্ক। জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়ে, বেতন চক্রবৃদ্ধি হারে বাড়ে। 3 নম্বর অঙ্কটা সংখ্যাজনিত একটু ভুল আছে, আমরা 3 নম্বরটা করব না, আমরা 4 নম্বরটা করব। মানে সংখ্যা ভুল না থাকলে অঙ্ক সেম, আমরা এই নিয়মের আরো অঙ্ক পাবো, সেখানে করে নিব। 2 নম্বরের পরে সবাই 4 নম্বর অঙ্কটা দেখবেন। চার নাম্বার অঙ্ক বলছে ক এবং খ দুই ব্যক্তি একই দিনে ব্যাংক থেকে 10% সরল মুনাফায় পৃথক পৃথক লোন নেয়। তাহলে একটা ক, একটা হচ্ছে খ। এরও আর এর মান 10, এরও আর এর মান 10। এর পি এর মান ধরলাম এক্স, এর পি এর মান হচ্ছে ওয়াই। এরপরে আমাকে বলছে একজন 2 বছর পর সুদে আসলে 2 বছর, তার মানে এরটা যদি আমরা 2 বছর ধরি, এর হচ্ছে 3 বছর। তাহলে এর 2 বছর, এই জন্য এন এর মান 2, এর 3 বছর, এই জন্য এন এর মান 3। এবার আমাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে এই অংশের এ যে লোনটা নেয় সে সুদে আসলে 2 বছর পর যত টাকা জমা দেয়, এ 3 বছরে সুদে আসলে তত টাকা জমা দেয়। তার মানে প্রশ্ন মতে এর সুদাসল A1 আর এর সুদাসল A2 সমান A1 A2, অর্থাৎ এর যে সুদাসল আর এর যে সুদাসল এটা হচ্ছে সমান। এর সূত্র আমরা কি শিখছি? P ইন্টু 1 প্লাস NR ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে P1 N1 R1 ডিভাইডেড বাই 100। আর A2 মানে হচ্ছে P2 ইন্টু 1 প্লাস N2 R2 ডিভাইডেড বাই 100। স্যার একটা কথা বলবো। বলেন। স্যার এখানে অঙ্ক তো বাংলাতে দেওয়া, বাংলাতে করা লাগবে না? না না না, আপনি সব অঙ্ক এই সূত্র দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্যার আমরা অর্ধেক লেখার ক্ষেত্রে বলতেছি, ইংলিশে কোনো কিছু লিখতে হবে না, সংখ্যাও আপনি ইংলিশ দিয়ে লিখবেন, সমস্যা নেই। জি স্যার। আপনি পাটিগণিতের অঙ্কে লেখেন না, ধরি করিমের বয়স সমান সমান এক্স, জি স্যার। তো এক্স লেখেন কেন, ক লেখেন না তো?
অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই, হবে। বাংলিশ যেন না হয়, কিছু বাংলা কিছু ইংলিশ, এটাতে সমস্যা। এই জন্য যেহেতু বীজগণিতের অঙ্ক ইংলিশে লিখবেন, জ্যামিতির অঙ্ক ইংলিশে লিখবেন, সেহেতু আপনি এটাও ইংলিশেই লিখবেন, তাছাড়া বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাবে। আপনি সবসময় সংখ্যা ইংলিশে লিখবেন, এটা অভ্যাস করে ফেলবেন, তাহলে আপনার কখনোই কোনো প্রবলেম হবে না। স্যার বাকি অঙ্ক কি পারবেন না আমি করে দিব? স্যার এই ক্যালকুলেশন বাকিটুকু পারবেন না আমি করে দিব? স্যার পারবো। পারবো এখানে স্যার। তো স্যার অনুপাত চেয়েছে, এক্স আর ওয়াই এর অনুপাত ক্যালকুলেশন করে বের করলে তো হতো। না না না, এক্স আর ওয়াই এর অনুপাতটা আসলে এক্স ইস টু ওয়াই বের করতে বলছে, তাই না? তা আপনি বের করবেন হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই যে এটা মানেই হচ্ছে অনুপাত। আপনি এখানে যখন ক্যালকুলেশন করবেন, এক্স বসাবেন ওয়াই বসাবেন, ক্যালকুলেশন করতে করতে দেখবেন এক্স ডিভাইডেড বাই ওয়াই এর একটা মান আসবে, সেটাই হচ্ছে অনুপাত। আচ্ছা আমি করে দিই, নাহলে আবার পরে প্রবলেম হতে পারে। এটা হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস এন আর গুণ করলে হবে 20/100, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 1 প্লাস 30/100, এটা হচ্ছে এক্স ইন্টু 120/100, এটা হচ্ছে ওয়াই ইন্টু 130/100। এই 100 কাটা যাবে, এই যে এক্স আছে এর নিচে এই ওয়াইটাকে নিয়ে আসে, আর এই 120কে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে 100 হবে 13/12। এই যে এক্স ডিভাইডেড বাই ওয়াই 13/12, অতএব এক্স ইস টু ওয়াই সমান সমান 13:12। এই যে আপনি বেসিক্যালি অনুপাত বললে, এই ধরনের অঙ্কে, সমীকরণের অঙ্কে অনুপাত বললে এইভাবে বের করবেন, এক্স বাই ওয়াই। ওকে, 5 নম্বর অঙ্ক করেন সবাই, 5। ক্যালকুলেশনটা যাদের উঠানোর দরকার উঠায় নেন, দিয়ে 5 নম্বর অঙ্ক নিজেরা চেষ্টা করেন। দেখেন 5 নম্বর মনে হয় আপনারা নিজেরাই পারবেন, আমার মনে হয় হেল্প করা লাগবে না। স্যার একটা কোশ্চেন। বলেন। স্যার আমি অঙ্কে অনেক বেশি দুর্বল স্যার। অঙ্কের মধ্যে হায়ার ম্যাথে কত পার্সেন্ট থাকে স্যার? জেনারেল ম্যাথ ছাড়া হায়ার ম্যাথ পারি না স্যার। হায়ার ম্যাথই তো 100% থাকে আপু, তাহলে আপনি রিটেন পরীক্ষা দিয়েন না। কি বলেন স্যার? এত ভয় পাওয়ার কি আছে? হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ মনে করলেই হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ, আপনি সবকিছুকে জেনারেল ম্যাথ মনে করে করবেন। আপনি স্যার চিন্তা করেন, জেনারেল ম্যাথের ম্যাথ আপনি গুলো করে পরীক্ষা দিতে আপনি গেছি। ক্লাস 5 এর অঙ্ক পারেন না? স্যার আমার অঙ্কে অনেক সমস্যা স্যার। আপনি মনে করেন ক্লাস 5 এর অঙ্ক তো পারবেন নাকি? এতটুকু কনফিডেন্স তো আছে, অনার্স হ্যাঁ মাস্টার যেহেতু কমপ্লিট করছেন, পারার কথা না? জি স্যার। আপনি মনে করবেন বিসিএস এর সব অঙ্ক ক্লাস 5 এর বই, কিন্তু ক্লাস 5 এর বই কোনোদিন খুলবেন না। আপনাকে যে যাই বলুক আপনি বলবেন এগুলো ক্লাস 5 এর অঙ্ক, আমি 5 এর বইয়ে পাইছি। কোন বইয়ে পাইছেন, কোথায় পাইছেন, কোনোদিন খুঁজতেও যাবেন না। সবগুলো অধ্যায়কে আপনি ক্লাস 5 এর বইয়ের অঙ্ক মনে করে করতে থাকেন। স্যার যেমন আমাদের কনফিডেন্সে যে পরীক্ষা হয়, ম্যাথ পরীক্ষার দিনে যে মানে অন্য সাবজেক্টের সাথে ম্যাথ অল্প অল্প দেয়, ওইটা নর্মাল মানে জেনারেল ম্যাথ করে গেছি, ধরেন লগ সূচক, গিয়ে দেখি হায়ার ম্যাথ দিচ্ছে, তো ওইটা তো স্যার করে যায়নি, পরে তো আর পারি না। এটা একটা সমস্যা। হায়ার ম্যাথ দেয় না, নর্মাল ম্যাথই দেয়, আপনার কাছে দেখতে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ নেই। হায়ার আচ্ছা ম্যাথ থেকে এক্সট্রা করে কি আসে আমি আপনাকে বলি। যেমন ধরেন হায়ার ম্যাথের এক্সট্রা টপিক হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এই চারটা স্যার, হচ্ছে। লগ সূচকও তো হায়ার ম্যাথ থেকেই দিছে স্যার, সবাই বলা বলি করছে, আমি বাসায় এসে মিলাইছি স্যার। ওই মানুষ বলা বলি করবেই, মানুষ বলবে যে আল্লাহ এগুলো অঙ্ক তো ম্যাথ ডিপার্টমেন্টের ছেলে মেয়ে ছাড়া কেউ পারবে না,
এসব কথা আপনার শোনার দরকার নাই, এগুলো ভুয়া কথা। দেখবেন অনলাইনে এরকম অনেক পাবেন যে ইন্টারমিডিয়েট অঙ্ক আসে, ইন্টারমিডিয়েট অঙ্ক না করলে বিসিএস হবে না, ইন্টারমিডিয়েট থেকে একটা অঙ্ক আসে না। এগুলো সব ভুয়া কথা। এগুলো কারো কথায় কান দিবেন না, বিশ্বাসও করবেন না। এগুলো হচ্ছে আপনাদের মতো যারা অঙ্কে দুর্বল তাদেরকে দমানোর জন্য বলা হয়। স্যার তাহলে ফাইনালের জন্য যদি 9-10 এর শুধু জেনারেল ম্যাথ করে যাই তাহলে ভালো করতে পারবো স্যার? আবার বলে শুধু জেনারেল ম্যাথ করবেন? আপনাকে না বলছি আপনাকে যেগুলো অঙ্ক করতে বলবো সেগুলো আপনি সব ক্লাস 5 এর বইয়ের অঙ্ক মনে করে করবেন। কোনো জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আপনার কাছে নাই। স্যার আপনি ক্লাসে যেগুলো করান ওগুলো সহজই মনে হয়, ওগুলো এই যে জেনারেল। আমি ধরেন যে যেগুলো অঙ্ক করাচ্ছি আপনাকে বলে দিব যে কোথা থেকে কোথায় প্র্যাকটিস করবেন। আমি যে বইয়ের নাম বলি সেটা বের করে আপনি প্রথমে মাথায় নিবেন যে এটা ক্লাস 5 এর বই, দিয়ে অঙ্ক করা শুরু করবেন। সেটা হায়ার ম্যাথ হোক, জেনারেল ম্যাথ হোক, ইন্টারের বই হোক, যাই হোক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আগে মাইন্ড সেট আপ ঠিক করেন। আগে যদি ধরে রাখেন যে অমুক জিনিসের অঙ্ক কঠিন, তাহলে তার ওই অঙ্ক সমাধান হবে না। আর আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে সহজ অঙ্ক করাচ্ছি? স্যার এগুলো তো পারি, মানে বুঝতে পারি, মনে হয় যে করলে পারবো, কিন্তু যেগুলো জি জি, পরীক্ষা গুলো পারি তো না স্যার। পরীক্ষার গুলো আমি করে দিই, তখন আপনি দেখবেন যে বুঝতে পারবেন। জি স্যার। সমস্যাটা হচ্ছে আপনি নিজে করতে গেলে ওই যে ভয়ে করতে পারেন না। আহামনি লাস্ট যে ম্যাথ পরীক্ষা হয়েছে সেই ম্যাথ পরীক্ষায় যে অঙ্কগুলো দিছে এগুলো একদম পানির মতো সহজ অঙ্ক দিছে। আমি তো দেখছি প্রশ্ন। এখন ওই যে হায়ার ম্যাথ করে কারা চিল্লাইছে? ধরেন এরকম হয়েছে না, রাস্তাঘাটে আপনি হাঁটতে গেছেন, হাঁটতে 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 একটু মোচড় খাইছেন, 5 থেকে 5টা ছেলে মেয়ে বা 5টা ছেলে একসাথে 5টা বন্ধু ফিক করে হেসে দিছে, উচ্চস্বরে হাসছে। আপনার কিন্তু ওই রাস্তা দিয়ে হাঁটার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। তো এই মানুষজন এই যে মানে ভয় দেখায়, তারপরে হচ্ছে এই যে উচ্চস্বরে হাসে, মজা করে, এগুলো হচ্ছে মানে কি বলবো, অপোনেন্টের ওপর এটা হচ্ছে স্লেজিং। স্লেজিং তো চেনেন মনে হয়, ক্রিকেট খেলাটা যদি টুকটাক দেখেন আর কি। তো স্লেজিং করলে কি হয় জানেন, মানে প্রতিপক্ষের মনস্তান্ত্রিক অবস্থা একটু দুর্বল হয়ে যায়। তো আপনি যাদের কথা শুনতেছেন তারা তো আপনার মানে কি বলবো প্রতিপক্ষ, আপনার চাকরির প্রতিপক্ষ। তো তারা তো আপনার মাইন্ড সেট আপকে দুর্বল করার চেষ্টা করবেই। আপনি শুনবেন কেন? আপনি আজকে থেকে আমার কথা মনে রাখবেন, যে অঙ্ক সামনে আসবে এটা ক্লাস 5 এর অঙ্ক, অতএব আমি সমাধান শুরু করি। সেটা হায়ার ম্যাথের অঙ্ক করতে থাকলেও আপনি মাথায় স্টার্ট করবেন এটা ক্লাস 5 এর অঙ্ক। জি স্যার। হায়ার ম্যাথ বলে পৃথিবীতে কোনো শব্দ নাই আপনার কাছে। আপনার কাছে ক্লাস 6 এরও কোনো বই নাই, ক্লাস 5 এর বই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে আমরা করব হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার দেখেন, 6 নম্বরে বলছে এক লোক 5% হার সুদে 500 টাকা ধার নেয়। তার মানে R1 হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বরের মধ্যে, R1 হচ্ছে 5 আর ধার নিচ্ছে হচ্ছে 500 টাকা। তার মানে P1 হচ্ছে 500। এরপরে বলছে কিছু কাল পরে, মানে এটা কত সময়ের জন্য সে নিল এই সময়কালটা বলেন। আচ্ছা, কিছু কাল পরে কি করছে, 3.5% হার সুদে, তার মানে আবার সুদ নিছে 3.5% হার সুদে। কত টাকা নিছে? আরো 400 টাকা ধার নিছে, P2 হচ্ছে 400। এরপরে বলছে 400 টাকা ধার, দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পরে। তাহলে 6 মাস মানে হচ্ছে অর্ধেক বছর, তার মানে হাফ। দেখেন আমরা এই মানগুলোর মধ্যে এই এন জানি না, এগুলোর মধ্যে সবগুলো জানি। ওকে, এখন আমাকে বলছে দেখেন উভয় ধার সুদে মূলে 994 টাকা হয়। সুদে মূলে 994 টাকা হয়, তাহলে আমার এটা আর এটা মিলে মোট আসল হচ্ছে 900। তাহলে 994 টাকা যদি 994.50, 994.50 টাকা সুদে আসলে তাকে শোধ করতে হয়েছে। আর সে টোটাল ধার নিছে 500 আর 400 মানে 900 টাকা। তাহলে 994 থেকে 900 বাদ দিলে তার সুদের পরিমাণ হচ্ছে 94.50। বাকি অঙ্ক আমরা এর আগেও করছি। প্রশ্ন মতে I1 অর্থাৎ প্রথম অংশের সুদ আর দ্বিতীয় অংশের সুদ একত্রে এই যে 94.50। এখন এখানে আপনি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে বাকি থাকবে কি এন, এন এর মানটা একবারে বের হয়ে আসবে। করেন সবাই এভাবে ক্যালকুলেশন করেন। আপনি পাটিগণিতের অঙ্ক করতে গেলে তো কথার পেছে পড়ে যাবেন, এই জন্য তো আপনাকে আমি এই পদ্ধতি শিখালাম যেন আপনি সহজে অঙ্কটা করতে পারেন। অঙ্ক স্যার কঠিন। এখানে কি সময়টা কি সবসময় বছরে হবে?
সময়টা সরল মুনাফাই সবসময় বছরে। আপনি ব্যাংকে গেলে টাকা বছরে দেয় না? জি স্যার। হুম। ক্যালকুলেশন কি করতে পারবেন না আমি করে দিব? জাস্ট বলতে হবে, আমাকে করতে বললে আমি করে দিব। মানে এগুলো ক্যালকুলেশন আপনারা পারেন তো? পারার কথা আর কি রিটেনের স্টুডেন্ট হিসেবে। তো না এখানে পারলে তো মান বসায় দিলে তো স্যার হয়ে যাবে। হ্যাঁ, মান বসালে দেখেন না, মান বসালে কি শুধু এন বাকি থাকবে, বাকি সবকিছুর মান তো আছে। এন এর মানটা ক্যালকুলেশন করে বের হবে। আর ক্যালকুলেশনে তো আপনাদের আটকানোর কোনো জায়গাই নাই, কারণ হচ্ছে ক্যালকুলেটর থাকবে। ক্যালকুলেটর যেহেতু থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ যা করবেন কোনো সমস্যা নাই। স্যার পারবেন? আমি কি পরের অঙ্কে যাব? পারবো স্যার। ওকে, তাহলে আপনারা 7 নম্বর অঙ্ক করার চেষ্টা করেন। এরপরে জাস্ট খালি মান বসাতে হয়। যে I1 বসাবেন হচ্ছে 500 গুণন 5 গুণন এই যে এটাকে x ধরে নেবেন, x ডিভাইডেড বাই 100। এই যে I2 বসাবেন, এগুলো এগুলো বসালে হবে 3.5 গুণন 400 গুণন 100 গুণন 2 সমান সমান 94.5। এই যেটা ক্যালকুলেশন করলে এই যে x এর মানটা বের হচ্ছে। পারবেন এটা? স্যার নেক্সট 7 নম্বর করেন। সাত নম্বরে বলছে কোন মূলধন 3 বছরে সুদে আসলে 11,000 টাকা হয়। সুদ আসলের 3/8। এই যে বলছে সুদ আসলে 3/8, তার মানে সুদ মানে আয় হবে 3 অংশ আর আসল হবে 8 অংশ। এই যে 3/8কে এভাবে ধরে নিতে হবে। তারপরে এন দেওয়া আছে হচ্ছে 3 আর এ দেওয়া আছে হচ্ছে 11,000। এখন খেয়াল করে দেখেন, সুদ আসল মানে কি? সুদ যোগ আসল। তাহলে আমরা বলতে পারি এখানে 3x প্লাস 8x সমান সমান 11,000। এখান থেকে x এর মান আসবে হচ্ছে 1,000। অতএব i 3x সমান সমান 3,000, p 8x সমান সমান 8,000। এবার আপনার i এর মান আছে, p এর মান আছে, আর এখানে n এর মান আছে। দেখেন আপনাকে অঙ্কে বলছে সুদের হার নির্ণয় করো এবং আসল নির্ণয় করো। আপনি আসল নির্ণয় করছেন 8,000, আর সুদের হার নির্ণয় করবেন i সমান সমান PNR ডিভাইডেড বাই 100। তাহলে r সমান সমান i ইন্টু 100 ইন্টু p ইন্টু n। তাহলে i এর মান হচ্ছে 3,000 ইন্টু 100, p এর মান হচ্ছে 8,000 ইন্টু n এর মান হচ্ছে 3। এই যে r এর মান বের হয়ে গেল। ইজিলি আপনি এটাকে ক্যালকুলেশন করতে পারবেন। তো এখানে ঝামেলাটা কোথায় হয়? ওই যে সুদ আসলের 3/8, মানে সুদ যদি 3 অংশ হয়, আসল হবে 8 অংশ। 3 অংশকে ধরে নেবেন 3x, 8 অংশকে ধরে নেবেন 8x। সেখান থেকে সুদ আসল থেকে x এর মান বের করবেন। x এর মান বের হলে আপনার i এবং p এর মান অরিজিনালটা বের হয়ে যাবে। সবাই 8 নাম্বারটা করেন। 8।
8 নম্বরটা চেষ্টা করুন। আপনারা 2 মিনিট 8 নম্বরটা চেষ্টা করেন, আমি কন্টিনিউ করছি। 2 মিনিট চেষ্টা করেন। আচ্ছা, তাহলে 8 নম্বর অঙ্কটা কি হবে বলছে, 3 বছরে 560 টাকা হয় আর 5 বছরে হয়। তাহলে 5 বছরের সুদ আসল মানে কি? এ পি ইন্টু 1 প্লাস এন আর ডিভাইডেড বাই 100। এখন এটা যদি 5 বছরে হয় তাহলে এন এর জায়গায় 5 বসবে। আচ্ছা, আর 3 বছর হলে এন এর জায়গায় 3 বসবে। তাহলে 5 বছরের সুদ আসলটা এরকম হবে না, পি ইন্টু 1 প্লাস 5 আর ডিভাইডেড বাই 100। এইটা দেওয়া আছে হচ্ছে 600, আর নিচে পি ইন্টু 1 প্লাস 3 আর ডিভাইডেড বাই 100 সমান সমান এটা দেওয়া আছে হচ্ছে 560। দেখেন ভালো করে জিনিসটা বুঝেন, এটা হচ্ছে 5 বছরের সুদ আসল, এটা হচ্ছে 3 বছরের সুদ আসল। 5 বছরের সুদ আসলকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, আর 3 বছরের সুদ আসলকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে এবার আমরা কি করব, 5 বছরের সুদ আসলকে 3 বছরের সুদ আসল দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে এখানে পি পি কাটা যাবে, আর বাকিটা নিয়ে ক্যালকুলেশন করলে আপনি আর এর মান পেয়ে যাবেন। দেখেন এখানে অঙ্ক চাইছে আর এর মান কত বা সুদের হার কত। তাহলে এখানে লসাগু হবে 100 যোগ 5 আর ডিভাইডেড বাই 100, নিচে হবে 100 যোগ 3 আর ডিভাইডেড বাই 100 সমান সমান এখানে শূন্য শূন্য কাটা গেলে থাকবে হচ্ছে 60 আর 56। 4 দিয়ে ভাগ করলে অবশ্য আরো কমানো যায়, 15 আর 14, এটাও করা যায়। আপনারা এটাও করে নিতে পারেন। 4 দিয়ে ভাগ করলে 15, এটা হচ্ছে 14। এবার দেখেন এই 100 কাটা যাবে, আমি কাটছি, আপনারা কাটবেন না, আপনারা জাস্ট খালি মনে মনে হিসাব করে নেবেন। 100 যোগ 5 আর এটা হচ্ছে 100 যোগ 3 আর সমান সমান 15 ডিভাইডেড বাই 14, 45, 5, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে আড়াআড়ি গুণ করলে এটা হবে হচ্ছে 1400 যোগ 70 আর এটা হবে 1500 যোগ 45 আর গুলোকে এক পাশে নেন, 25 আর এটাকে এক পাশে নেন, তাহলে এটা হচ্ছে 100, আর এর মান হচ্ছে 4। আপনি ইজিলি করতে পারবেন এই সূত্র দিয়ে। দেখেন সবাই দেখে নেন, প্রথমে আমরা 5 বছরের সুদ আসল আর 4 বছরের সুদ আসলকে, 3 বছরের সুদ আসলকে সূত্রে নিলাম। এবার যেটা বেশি থাকবে আর যেটা কম থাকবে, বেশিটাকে কমটা দিয়ে ভাগ করে দিব, তারপরে আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। এরপরে আপনারা 10 নম্বর অঙ্কটা করেন, 9 নম্বর অঙ্ক আপনারা পারবেন।
আপনারা 10 নম্বর অঙ্কটা করার আগে একটা জিনিস খেয়াল করে নেবেন, আমি আপনাদেরকে বলবো। 10 করার আগে এটা আপনারা করবেন, হ্যাঁ? আপনারা 9 পারেন, 11 পারেন, 12 পারেন, 13 পারেন, দেখেন এগুলো অঙ্ক এখন দেখেন, প্রত্যেকটা অঙ্ক আপনাকে শেখানো হয়েছে। আপনি 14 পারেন, 15 পারবেন, 16 পারবেন, 17 পারবেন, 18 পারবেন, আচ্ছা 18 করে দিন, 15, 16, 17 এই কয়েকটা অঙ্ক আপনারা পারবেন। 10 নাম্বার অঙ্ক করার আগে এই কয়েকটা নাম্বার দেখে দেখে এই কয়েকটা অঙ্ক একবার করে দেখেন যে কারো কোনো অঙ্কে প্রবলেম আছে কিনা, কারণ এই প্রত্যেকটা নিয়ম আমার শেখানো হয়ে গেছে আপনাকে। একটু সবাই 5 মিনিট সময় নিয়ে দেখেন, কারণ ইন্ডিভিজুয়ালি আবার অনেক অঙ্কে আপনাদের কথা বুঝতে অসুবিধা হয়। তো তো আমি এই অঙ্কগুলো আপনাদেরকে দেখতে বলছি, দেখেন, যদি কোনো অঙ্কে আপনাদের মনে হয় যে আপনারা পারবেন না সেটা আমি করে দিব। এটা দেখা শেষ করে তারপরে 10 করেন, 5 মিনিট সময় নেন। এই নাম্বারের অঙ্কগুলো দেখে 10 নাম্বারটা নিজেরা চেষ্টা করেন। কারো কি প্রবলেম আছে? দেখছেন, প্রত্যেকটা নিয়মের অঙ্ক আমরা অলরেডি শিখছি, আপনারা প্রত্যেকটা একবার একবার করে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা নিয়মের অঙ্ক একটা দুইটা করে দেওয়া আছে আপনাদের শিখে। আচ্ছা, যেহেতু প্রবলেম নাই, সবাই 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করেন। 10 নম্বর অঙ্কটা একটু বড়, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা দুটাই আছে, তো সময় লাগবে, একটু করেন, চেষ্টা করেন। 4% হার মুনাফায় 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ক্যালকুলেটর না থাকলে অঙ্কটা খুব কঠিন, ক্যালকুলেটর থাকলে কিন্তু আবার অঙ্কটা খুব সহজ। তো 10 নম্বর অঙ্কে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখেন,
চক্রবৃদ্ধির মুনাফা আমাদের কিভাবে বের করতে হয়? চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসল বাদ দিতে হয়। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ বের করার নিয়ম। আর সরল সুদ তো আমরা সরাসরি আয় দিয়ে বের করতে পারি, আয়ের একটা সূত্র আছে। এই দুইটার পার্থক্য হচ্ছে 1। তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। মান যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রয়োগ করবো। সি এর সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই পি এর সূত্র তো নাই, আর এই আয়ের সূত্র আছে পি এন আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, সমান সমান 1। এবার সবগুলো থেকে পি কমন নেন, কারণ আমরা পি এর মান বের করবো। তাহলে এখানে থাকবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে থাকবে 1, এখানে থাকবে এন আর ডিভাইডেড বাই 100 সমান সমান 1। এবার এই যে আর এর মান আমাদের অঙ্কে দেওয়া আছে 4, এন এর মান দেওয়া আছে 2। এই আর এর মান এন এর মান বসাবেন, তারপর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেবেন, ব্যাস অঙ্ক শেষ। এই পুরো যেখানে মানটা আসবে সেই মানটা 1 দিয়ে ভাগ করে দিবেন। করে পি সমান সমান এই যে 1 ভাগ এই পুরোটার মানটা এখানে এসে ভাগ হবে। এই 1 প্লাস আর বাই 100 আমি এভাবে লিখলাম, আপনারা মান বের করে লিখবেন। -1 মাইনাস এন আর ডিভাইডেড বাই 100। এইটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটা এখানে বসাই দিবেন। আপনি প্রথমে আগে এখানে 4 লিখবেন, এখানে 2 লিখবেন, এখানে 4, এখানে 2 লিখবেন, দিয়ে ক্যালকুলেট করে দেখবেন এটার মান কত আসে। একবারে সরাসরি সেই মানটা বসাই দিতে হবে। দেখেন 10 নম্বরে কারো প্রশ্ন থেকে গেল কি? আচ্ছা, এবার আমরা 28 নম্বর অঙ্কটা করব। 28। স্যার 28 নম্বর অঙ্ক দেখেন সবাই। 28 নম্বরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। 1 বছরের চক্রবৃদ্ধি, 2 বছরের চক্রবৃদ্ধি, 2 বছরের চক্রবৃদ্ধি দিয়ে 1 বছরের চক্রবৃদ্ধিকে ভাগ করছে, তারপরে ক্যালকুলেশন করছে। যে পদ্ধতিটা আমি একটু আগে শিখালাম 5 বছর 3 বছর দিয়ে, ওটা ছিল সরল মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা। সূত্রটা শুধু চেঞ্জ হয়েছে।
স্যার 28 নাম্বার কি পারবেন না করে দিব? 28 নাম্বার পারবেন না করে দিব? তাহলে বলছে এখানে 2 বছরান্তে চক্রবৃদ্ধি কি হবে? পি ইন্টু 1+r/100 তার উপরে স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি, এটা হচ্ছে 20,280। আর 1 বছরান্তে চক্রবৃদ্ধি মানে হচ্ছে r/100, এইটা দেওয়া আছে হচ্ছে 19,500। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করলাম, পি পি কাটা যাবে। এটা আছে 2 বার, এটা আছে 1 বার, কাটাকাটি করে 1 বার থাকবে 1+r/100। আর এখানে কাটাকাটি করলে 2028 হচ্ছে, এটা 1950 হচ্ছে। এরপরে লসাগু করে আর গুণ করলে আমরা আর এর মান পেয়ে যাবো। আর এর মান কত আসবে? আর এর মান আসবে, ও আচ্ছা চাইছে কি, আর এর মান কি আদৌ আমাদের দরকার? মুনাফা নির্ণয়ের সূত্র লিখুন। তো মুনাফা নির্ণয়ের সূত্র তো যে কেউ লিখতে পারবে। মূলধন নির্ণয় করুন, মূলধন মানে পি এর মান চাইছে। আচ্ছা, তাহলে আমাদের দরকার নেই, আমরা এটাকে 3 নম্বর সমীকরণ ধরি। 3 নম্বর সমীকরণ ধরে এই মানটাকে আমরা এই সমীকরণে প্রয়োগ করি। তাহলে পি ইন্টু 2028 ভাগ 1950 সমান সমান 19,500। অতএব পি সমান সমান 19,500 গুণন 1950 ভাগ হচ্ছে 2028। এই যেটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আপনি এটার মান পেয়ে যাবেন। ঠিক আছে, পি এর মান। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে কি চাইছে? একই হারে উক্ত মূলধনের জন্য, একই হারে উক্ত মূলধনের জন্য। ও আলটিমেটলি আর এর মান বের করতেই হতো, যেহেতু পরে আবার একই হার বলছে, এখান থেকে আর এর মানটা বের করে নিতে হবে। আর এর মান হলে এটা -1, 100 দিয়ে ভাগ করলে আর এর মান আসবে হচ্ছে 1/25। আর এর মান আসবে সম্ভবত 4। আর এর মান আসবে 4। একই হার সুদে, মানে আর এর মান থাকবে 3 নম্বরে বলছে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ও তার মানে এই অঙ্কে আবার ওই সরল মুনাফা আই বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা সি থেকে বের করতে হবে, সি থেকে পি বিয়োগ করতে হবে, বিয়োগ করে আই বের করতে হবে, তারপর দুটোর মধ্যে পার্থক্য দেখাতে হবে। আবার একই ক্যালকুলেশন। এখানে কি কোথাও আদৌ 1+r/100? ঠিক আছে, 3 নম্বর অঙ্ক আবার চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা পারবে না। দেখেন 28 নম্বরটা ভালো করে দেখেন। 28 নম্বরে অনেক অঙ্ক আছে, এখানে চক্রবৃদ্ধি আছে, সরল সুদ আছে, সরল সুদ চক্রবৃদ্ধির পার্থক্য আছে। 28 নম্বর পুরো অঙ্কটা দেখেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, স্যার 28-এর গ নাম্বার কি করে দিতে হবে, না আপনারা পারবেন? কথাই বলেন, এটা ক্লাসে আদৌ আছে না ভাবছে সব কিছু? স্যার এখানে হচ্ছে 19,000 মানে 20,20,280, এখানে হচ্ছে 2028
কেন স্যার? একটা শূন্য কমাই দিছি আর কি, আপনি পুরোটা রাখতেও পারেন, সমস্যা নেই। জাস্ট একটা শূন্য কমাই দিয়ে লিখছি। জি স্যার, বুঝতে পারছি। হুম। স্যার আপনারা এবার 32 নম্বর অঙ্কটা করার চেষ্টা করেন। তাহলে 32 নম্বর অঙ্ক আর এতক্ষণের অঙ্কের মধ্যে পার্থক্য করতে। 32 নম্বর অঙ্কে বলছে 5% হার সুদে, তার মানে আর এর মান হচ্ছে 5। এরপরে বলছে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 10,000 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, এখন প্রবলেমটা হচ্ছে যখন ষান্মাসিক বলবে, বলছে বছর শেষে, তাহলে এন এর মান হচ্ছে 1। এখন মনে রাখবেন ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে 6 মাস পর পর চক্রবৃদ্ধি। 6 মাস পর পর যখন চক্রবৃদ্ধি বলবে তখন আপনি এভাবে চিন্তা করবেন, আচ্ছা 6 মাস বলছে তার মানে বছরকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। তখন আপনি আর এর যে মান থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, আর এন এর যে মান থাকবে তাকে 2 দ্বারা গুণ করবেন। অর্থাৎ বছরকে জয় মাসে মানে যতবার ভাগ করবে আপনি তত দিয়ে ভাগ গুণ করবেন। 6 মাস বললো তার মানে বছরকে 2 ভাগ করলো। 3 মাস বললে 3 মাস মানে হচ্ছে বছরকে কয় ভাগ করা? 4 ভাগ করা। তখন আর এর মানকে 4 দিয়ে ভাগ করবেন, এন এর মানকে 4 দিয়ে গুণ করবেন। সবার আগে কমেন্টস করে বলেন এটা ক্লিয়ার হলো কিনা। এটা হচ্ছে মুনাফা অঙ্কের ব্যতিক্রম, মানে যখন 6 মাসের চক্রবৃদ্ধি বা ষান্মাসিক চক্রবৃদ্ধি বলবে, অথবা যখন ত্রৈমাসের চক্রবৃদ্ধি বা 3 মাস পর পর চক্রবৃদ্ধি বলবে, তখন এই জিনিসটা মাথায় নিতে হবে। স্যার 3 মাস তখন এই জিনিসটা তার যদি 3 মাস থাকে, মানে যদি হচ্ছে আর এর মান হচ্ছে তখন এই বাৎসরিক, আর তাহলে এন এর মানটা হচ্ছে তো হচ্ছে মানে 3 মাস বললে হচ্ছে তাহলে হচ্ছে 4 দিয়ে হচ্ছে এন কে হচ্ছে গুণ, হ্যাঁ আর কে 4 আর দিয়ে হচ্ছে ভাগ, আর এন এর কে মানকে 4 হচ্ছে দিয়ে। 4 দিয়ে ভাগ, হ্যাঁ তাই তো? বছরকে জয় ভাগ করবে, আর এর মানকে তত দিয়ে আগে ভাগ করবেন, তারপরে এন এর মানকে তত দিয়ে গুণ করবেন। জি জি, এটাই। তারপরে অঙ্ক যা ছিল তাই। এবার বলছে বছর শেষে সুদ আসলে কত টাকা পাওয়া যাবে। তাহলে সি এর মান চাইছে, সি এর মান হচ্ছে পি ইন্টু 1 প্লাস
r/100⁴n, যেহেতু চক্রবৃদ্ধি। তাহলে p মানে হচ্ছে 10,000, 1 প্লাস r মানে হচ্ছে 5/2, 5/2 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই, এখানে হবে 200, তার পাওয়ার n, n মানে হচ্ছে 2, যেহেতু 1:2 2 হবে। এবার এটা ক্যালকুলেশন করবেন, এটা হবে 10,000, এটা লসাগু করলে হবে 205/200, 205/200, এটা দুইবার লিখতে হবে যেহেতু স্কোয়ার আছে, 205/200। এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার। স্যার সবার ক্লিয়ার? এবার জি, স্যার। আপনারা 1 থেকে 32 পর্যন্ত অঙ্কগুলো দেখেন, কোন অঙ্কে প্রবলেম আমি সেই অঙ্ক করে দিব। যে নিয়মগুলো শেখানো দরকার ছিল প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে শিখাই দিচ্ছি। তারপরেও আপনারা একবার দেখেন, কোন অঙ্কে প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।
স্যার তাহলে কি আমরা সরলীকরণ অংশে যাব? সরলীকরণ 35 13 নম্বর অঙ্কটা। কত নাম্বার? 13 13 নম্বর অঙ্কটা পারেননি? তেরো নম্বর অঙ্কটা প্রথম অঙ্কের মতো, কিছু টাকা এক্স, বাকি টাকা 56 মাইনাস এক্স, একটা 5%, একটা 4%, বছর শেষে লাভ 256, মানে I1 প্লাস I2 সমান সমান 256। এক নম্বর অঙ্কের মতো, ঠিক তার আগের অঙ্কের মতোই। পারবেন? হ্যাঁ, একবার দেখে নেন। 13 যেহেতু শুরু করছেন, একবার দেখে নেন পুরোটা, 30 পর্যন্ত আসেন, দেখেন আর কোন অঙ্কের ক্যালকুলেশন বা কোনো কথা বুঝতে অসুবিধা হয় কিনা। দেখতে দেখতে আসেন, সময় নেন, অসুবিধা নেই, আমি আছি। মোটামুটি আমরা আপনাদেরকে 40টার মতো অঙ্ক দিচ্ছি, আমি যে 10টা বা 12টা অঙ্ক করে দিলাম। এরপরে আপনার প্রবলেম একটাই হবে, যদি আপনি এই অঙ্কগুলোর প্যাটার্নটা ধরতে না পারেন। কি কি প্যাটার্ন করলাম? A1 সমান সমান A2, I1 প্লাস I1 প্লাস I2, I1 সমান সমান I2, এই যে প্যাটার্ন গুলো শিখালাম, এগুলো শিখতে হবে। সরল মুনাফা চক্রবৃদ্ধির পার্থক্য কিভাবে করতে হয়, তারপরে সরল মুনাফা চক্রবৃদ্ধির পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে যেভাবে শিখাইছি, আর নর্মালি সরল মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বললে সরল মুনাফার সূত্র দিয়ে সরল মুনাফা বের করবেন, চক্রবৃদ্ধি দিয়ে চক্রবৃদ্ধির সুদ বের করবেন, দুইটার মধ্যে পার্থক্য দেখাই দিবেন, বাস অঙ্ক হয়ে যাবে। সূত্রের ব্যবহারটা আশা করি আপনাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি সূত্রের ব্যবহারে আবার কোনোটা প্রবলেম থাকে সেটা আবার বলেন, তাহলে সেই নিয়মের একটা অঙ্ক করে দিব। হবে না, মানে হওয়ার মতো অঙ্ক আসে না। আপনারা দেখেন না, এই যে 40-41-এ যেটা আসছে বা 43-এ যেটা আসছে, 43-এর অঙ্কটা যেভাবে করে দেওয়া আছে এভাবেও করতে পারেন, না হলে ওই যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যেভাবে শিখাই দিছে 10 নম্বর অঙ্কটা, একদম সেম সংখ্যা, ওইভাবেও করতে পারেন। এটা ওটা করালাম 4% দিয়ে, এটা 5% আছে, এটাই পার্থক্য। ওখানে পার্থক্য দেওয়া ছিল 1 টাকা, এখানে পার্থক্য 5 টাকা, একই অঙ্ক, একদম সেম অঙ্ক। 31 ধরেন সি মাইনাস পি মাইনাস আই সমান সমান 5, চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য 5, আর এর মান হচ্ছে 5 আর এন এর মান হচ্ছে 3, না 2, এন এর মান 2। এই যে তখন করাইছি সরল মুনাফার চক্রবৃদ্ধির পার্থক্য 1, এখন হচ্ছে 5, আর ওখানে ছিল আর এর মান 5 4 2, এখানে আর এর মান 5 2, শেষ। বাকিটা ক্যালকুলেশন ওটাও যেভাবে শিখাইছি 10 নম্বর, এটাও সেভাবে করতে পারবে। এটা হচ্ছে 31 নম্বর। দেখেন 43 BCS এ কিন্তু সেই অঙ্ক আসে, 44 BCS এ তো অঙ্ক করে দিলাম, একদম সহজ অঙ্ক আসে। প্রিলিতেও আপনারা এই অঙ্ক শিখছেন। সো খুব বেশি কঠিন অঙ্কর চিন্তা করার দরকার নাই, আপনি সহজ অঙ্কগুলোই পরীক্ষার হলে ভুলে যান, সূত্র ভুলে যান, আপনারা সূত্রগুলো এক প্রিলির অঙ্কের সাথে রিটেনের অঙ্কের সূত্র মিক্সড করে ফেলেন, যার কারণে আপনাদের অসুবিধা হয় বেশি। স্যার দেখা কি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এবার সরলীকরণ। সরলীকরণের অঙ্কগুলো আবারও বলছি পরীক্ষায় আসে না, আমি আপনাদেরকে 2টা অঙ্ক করে দিই, একটা 1 নম্বর, আর আর আসলে করার মতো অঙ্কও নাই। দেখেন আরেকটা আপনারা চুজ করেন, আমি 1 নম্বরটা শুরু করি, আপনারা এরপরে বলেন কোনটা করবেন। তো সরলীকরণের ক্ষেত্রে 1 নম্বর অঙ্কটা কি, সরলীকরণের ক্ষেত্রে কি কি জিনিস কাজে লাগে আমাদের? একটা হচ্ছে পৌনঃপুনিক ভাঙানো, সেটা আমি প্রথম অঙ্কে শিখাই দিব। আর একটা জিনিস হচ্ছে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ কি? প্রথমে হচ্ছে রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনীর কাজ শেষ হলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, শেষ। এরপরে আসবে এর কাজ। এর মানে হচ্ছে বাহিরের সংখ্যার সাথে ব্র্যাকেটের সংখ্যার যে গুণ সম্পর্ক, এটাকে বলা হয় এর সম্পর্ক। এর সম্পর্কটার কাজ করবেন, শেষ। এবার ভাগ করবেন, তারপরে গুণ করবেন, তারপরে যোগ করবেন, বিয়োগ করবেন,
ভাগ গুণ যোগ বিয়োগ, ঠিক আছে? বদমাস রুল যেটাকে আমরা বলি, বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ, এই নিয়ম অনুসারে আপনারা সিরিয়ালি করবেন। তো প্রথমে আমরা আগে পৌনঃপুনিকটা একটু খেয়াল করি। পৌনঃপুনিকের প্রথম অঙ্ক আছে 2.8, মানে হচ্ছে 28/10 এর এর এই পৌনঃপুনিকটা ভাঙলে কি হবে? নিচে হবে 9 9 আর উপরে হবে 227 বিয়োগ 2। যে কয়েকটা পৌনঃপুনিক থাকবে সে কয়েকটা 9 নিচে, আর উপরে পুরো সংখ্যাটা লিখবো মাইনাস যার উপরে পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাটুকু লিখবো। নিচে হচ্ছে 1.33, তার মানে এটা হবে 99, এটা হবে 136 মাইনাস 1 প্লাস, এরপর হচ্ছে নিচে 9 উপরে 44 মাইনাস 4, একটা পৌনঃপুনিক আছে। এরপরে হচ্ছে মাইনাস 90283 মাইনাস 28, শুধু 3 এর উপরে পৌনঃপুনিক ছিল, একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 আর একটা ফাঁকা সংখ্যার জন্য একটা 0, আর তারপরে উপরে পুরো সংখ্যাটা লিখলাম 283 বিয়োগ যেটুকুর উপরে পৌনঃপুনিক নাই মানে 28। নিচে হচ্ছে 1.3, তারপর নিচে 9 উপরে হচ্ছে 13 মাইনাস 1, 13 মাইনাস 1, এরপরে হচ্ছে প্লাস, এরপরে প্লাস এটা হচ্ছে 900, কারণ একটা পৌনঃপুনিক আছে আর দুটা ফাঁকা সংখ্যা আছে দশমিকের পরে। এরপরে আমরা লিখবো হচ্ছে 2629 মাইনাস 262, ঠিক আছে, যেটুকুর উপরে পৌনঃপুনিক নাই। এর এর 82/10। আপনারা আগে সবাই দেখেন এই লাইনটা বুঝছেন কিনা, বাকি লাইন সহজ, এই লাইনটা কঠিন। পৌনঃপুনিক ভাঙানো হয়েছে, দশমিক ভাঙানো হয়েছে, এরপরে লসাগু করব, এর কাজ করব, যোগ বিয়োগের লসাগু করব, তারপরে এর কাজ করব, অঙ্ক সমাধান হয়ে যাবে। এরপরে শুধু ধৈর্য ধারণ করে, এই অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে ধৈর্য ধারণ করে লাইন বাই লাইন অঙ্কটা করে দিতে হয়। ওকে, দেখ এরপরে আমরা কি করব, 28/10 এর এর মানে গুণ, উপরে হবে 225/99, নিচে হবে 135/99। আমরা চাইলে এই ভাগটাকে গুণ করে দিতে পারি, উল্টায় দিতে পারি, একটু পরে দিই বা এর পরের লাইনে দিব। আগে আমরা একটু সাজাই নিই, 40/9, এই যে বিয়োগ আছে তার মানে এখানে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে 255/90। এগুলো আপনাদের হাতে ক্যালকুলেটর থাকবে তো, ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে করে দ্রুত সংখ্যা লিখবেন। এটা হচ্ছে 13, 12/9 যোগ হচ্ছে, এটা হবে 2629 থেকে 262 বিয়োগ করলে 7632, 2 3 6 7, আর এটা হবে 900 এর 82/10, ঠিক আছে। এই যে এখানে একটা লসাগুর বিষয় আছে, এই জন্য অঙ্কটা আবার বড় হবে। লাইন বাই লাইন আমরা করতে থাকি, দেখতে থাকেন। যেমন এখানে আমরা এটাকে লিখতে পারি 28/10, 225/99, এটাকে ভাগ থেকে গুণ দিলে 99 উপরে যাবে, 135 নিচে আসবে, প্লাস এইটুকু আমরা লসাগু করতে পারি, লসাগু হবে 90/10, মানে 400 থেকে এটা বিয়োগ যাবে, তার মানে 145। দেখেন গুণন, গুণন করলাম মানে হচ্ছে এই যে এটা ভাগ আছে, গুণ করলে এটা উল্টে যাবে। আচ্ছা, এটা লসাগু করলে কি হতো, এটা 900 হতো, তাহলে উপরে যাবে 900, আর এটা 900 হলে 100, 1200 যোগ এত, তাহলে 3500, 1200, 3500, 700। দেখেন এখানে 900 লসাগু হতো, এটা হতো 1200 যোগ 2367, তার মানে 3500, 67 লিখলাম, 3567। এর 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 মানেও তো গুণ, একসাথে গুণ করে দিলে কোনো অসুবিধা নেই।
এবার এই অংশ কাটাকাটি করবেন, এই অংশ কাটাকাটি করবেন, করে রেজাল্ট বের করবেন। সহজ বিষয়। দেখেন সবাই, তবে আপনারা সাবধান, আপনারা কাটাকাটি না করাই ভালো। প্রয়োজনে এই অংশটা অন্য কোথাও উঠায় কাটাকাটি করে নিয়ে এসে জাস্ট রেজাল্টটা বসাবেন। যেমন এখানে কাটাকাটি করলে কি কাটাকাটি হবে, এখানে আসবে হচ্ছে 14/3, আর ওই পাশে কাটাকাটি করলে আসবে হচ্ছে 290/87। আবার লসাগু করবে, এই যে 87 লসাগু হবে। তাহলে এটা যাবে হচ্ছে 29 বার, 29 দিয়ে 14 কে গুণ করবেন, তখন আসবে 406, আর এখানে আসবে 290। তাহলে 693/87 অ্যান্সার আসবে। স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় অঙ্কটা করবেন। মানে এখানে অঙ্কটার প্রবলেমটা হচ্ছে এই ঠান্ডা মাথায় অঙ্ক করতে যেয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করে ফেলি, লাইন বাই লাইন অঙ্কগুলো করতে হবে। এই প্রত্যেকটা অঙ্ক এই নিয়ম, যতগুলো অঙ্ক আপনি দেখছেন প্রত্যেকটা সেম নিয়ম। দেখেন এই অঙ্কটা 34 BCS এর লাস্ট, এই অঙ্কটাই আসছে, এরপরে আর কোনো অঙ্ক BCS এ আসেনি। দেখেন 2 নাম্বার দেখেন, 3 নাম্বার দেখেন, যে অঙ্ক আমাকে করে দিতে বলবেন আমি করে দিব। আপনারা চাইলে সরলটা বাদও দিয়ে দিতে পারেন আপনাদের সিলেবাস থেকে, কারণ যেহেতু 10 বছর থেকে আসে না, এটা আসার সম্ভাবনা খুবই কম। আবার আমরা মিনিমাম একটু শিখে রাখতে বলি কেন, কারণ হচ্ছে যদি হঠাৎ করে 10 বছর পর আপনাদের বাড়ি আসে, তখন কিন্তু আবার আপনি বিপদে পড়ে যাবেন কিছুই না জানলে। এই জন্য মিনিমাম এই যে 10টা অঙ্ক দিয়ে রাখছি, 10টা অঙ্ক দেখবেন, একবার করে দেখলে আপনারা পারবেন। স্যার বলেন, এরপরে কোন অঙ্কটা করে দিব? আপনাদের চয়েস, আপনারা যেটা বলবেন সেটা করে দিব। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো কথাই নেই। মুনাফাটা ভালো করে করবেন। হ্যাঁ, পাটিগণিত থেকে গতদিন যে ক্লাস নিছি শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি, আজকে মুনাফা শিখালাম, আর একদিন শিখাবো হচ্ছে ঐকিক নিয়ম। এই 4টা অধ্যায় থেকে প্রতি বছর 1টা অথবা 2টা প্রশ্ন আসে। এই 4টা আগে ভালো করে শিখবেন, তারপরে বাকিগুলো শিখবেন। দেখেন 1 নাম্বার থেকে আমি দাঁড়ায় আছি, 1 নাম্বার থেকে 10 নাম্বার দেখেন, যেটা প্রবলেম হবে আমাকে বলেন। দেখবেন এই অঙ্কগুলো দেখলে আপনি খুব সুন্দর পাচ্ছেন। আচ্ছা, তাহলে কি সমস্যা হবে? আপনি যখন করতে যাবেন, এই অঙ্কগুলো করতে গেলে একটু ধৈর্য লাগে, ঠান্ডা মাথায় 1 লাইনের পর 1 লাইন, তারপরে 1 লাইন করতে হয়, ধৈর্য হারা হয়ে যায় আমরা। তো পরীক্ষার হলে ধৈর্য হারা হওয়ার কিছু নেই। সরল আসলে 5 মার্কের জন্য আসবে, 5 মার্কের জন্য সময় থাকবে 12 মিনিট। আপনি ঠান্ডা মাথায় করলেও 6 মিনিটে অঙ্ক হয়ে যাবে, 6 মিনিট সময় এমনি আপনার বাঁচবে। তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করতে গেলে সরল অঙ্ক কিন্তু খুব ভুল হয়। দেখবেন হুট করে একটা গুণের জায়গায়, মানে আপনি ভাগের জায়গায় গুণ লিখছেন, উল্টানোর কথা উল্টাতে ভুলে গেছেন, পুরো অঙ্কটা করে আসছেন, মাঝখানে যায় দেখলেন ওখানে ভুল, আবার কেটে দিয়ে আবার প্রথম থেকে করতে হবে। মানে সরল অঙ্ক তো দেখছেন ছোটবেলায় করার সময় কতবার কাটাকাটি করতে হয়েছে, একটা জায়গায় ভাগের জায়গায় গুণ লিখছেন, ভাগ দেখতে গিয়ে হয়তো বিয়োগ দেখছেন, ভাগের জায়গায় বিয়োগ লিখে দিচ্ছেন, লসাগু রসাগু করে অস্থির, অঙ্ক আর মেলে না, কি হলো? পরে মাঝখানে যায় দেখলেন ভাগ আছে, আবার প্রথম থেকে অঙ্কটা করতে হবে, মাঝখান থেকে কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ঠান্ডা মাথায় 1 লাইন করবেন, তারপরের লাইন স্টেপ বাই স্টেপ, 2টা লাইন বেশি হোক সমস্যা নেই, কিন্তু অঙ্ক যেন ভুল না হয়। স্যার 5 নম্বরে কি এই যে শেষের দিকে হচ্ছে পৌনঃপুনিক দিয়ে হচ্ছে লিখছে,
এটা কি হচ্ছে? হচ্ছে, হ্যাঁ আমি বলি, যদি আপনার অ্যান্সারটা এরকম আসে 71.96666, তো একই সংখ্যা বারবার রিপিট হলেই তো আমরা পৌনঃপুনিক নিয়ে আসি, এই জন্য 6-এর অ্যান্সারে পৌনঃপুনিক। আপনি ক্যালকুলেটর করে দেখেন, আপনার কাছে তো ক্যালকুলেটর থাকবে, এটা একটা সুবিধা। তা আপনি যখন ক্যালকুলেটরে এই সংখ্যাটা বসাবেন, যে ক্যালকুলেটর কত বসাবেন, 2159 ভাগ হচ্ছে 30, এই যে দেখেন আসছে 71, তারপরে 9666666, তার মানে কি 9 এর পরে সব 6, তাহলে আপনি 6 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলেন, ব্যাস শেষ। দেখেন 10টা অঙ্ক দেখেন, 10টা অঙ্কে যদি প্রবলেম না থাকে তাহলে আর প্রবলেম থাকবে না। এগুলোই আপনারা মানে একবার দুইবার করে সমাধান করলে পারবেন। বাসায় আপনার কাজ কি? বাসায় আপনার কাজ হচ্ছে এই যে অঙ্কগুলো করে দিলাম, বা এখানে যে আমাদের মুনাফার অঙ্ক আছে 32 আর 14, তাহলে 46টা অঙ্ক আছে, আপনি দুইবার তিনবার করে করবেন, নিজের হাতে করে দেখবেন। তাহলে আপনি 2-3বার করে যদি 32-36টা অঙ্ক করেন বা 30টা অঙ্ক করেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে আর এটা ভুলবেন না, মনে পড়ে যাবে যে আমি এইভাবে অঙ্কটা করছিলাম। সরল 10টা দিয়ে রাখছি, একবার করে করবেন। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো 3বার করে করবেন, আর যেগুলো আমরা কম গুরুত্ব বলি সেগুলো একবার করে করবেন। ঠিক আছে? দেখেন 5-এর পরে 6 দেখেন, 7 দেখেন, কোনটাতে যদি মনে হয় যে ক্যালকুলেশন প্রবলেম হবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। স্যার এই সরলীকরণে তো হচ্ছে ঠিক মতো নিয়মটা হচ্ছে ঠিক রেখে আর কি ধারাবাহিকভাবে অঙ্কটা করলে তো হচ্ছে আহ, মানে সমাধানটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে বদমাস রুলটা ফলো করবেন। মানে রেখা বন্ধনী থাকলে প্রথমে রেখা বন্ধনী প্রয়োগ করবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবেন, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করবেন। এবার দেখবেন এর আছে কিনা, এই থার্ড ব্র্যাকেটের বাইরে কোথাও এর আছে কিনা, নাই যদি থাকে তাহলে এর কাজ করবেন, না থাকলে ভাগের কাজ করবেন, ভাগের কাজ শেষ করে গুণের কাজ করবেন, তারপর যোগের কাজ করবেন, তারপর বিয়োগের কাজ করবেন। যোগ বিয়োগটা একসাথেও করতে পারেন, লসাগু করতে পারেন। যেমন খেয়াল করে দেখছেন এখানে আমি এই যে ভাগের কাজটাও একসাথে করে নিছি, এখানে এর কাজটাও একসাথে করে নিছি, কারণ এই পার্টটা আর এই পার্টটা আলাদা। তো আমি এখানে ভাগের কাজটাও শেষ করছি, এখানে এর কাজটাও শেষ করছি, এটা আপনি করতে পারবেন। এমন না যে এর কাজ শেষ করে পরের লাইনে ভাগের কাজ করবেন, আলাদা আলাদা প্রশ্ন করবেন, কিন্তু একই জায়গায়। কারণ এখানেও যদি ভাগও থাকতো এরও থাকতো, তাহলে আমরা আগে এর কাজ করে তারপরে ভাগের কাজ করতাম। বিষয়টা হচ্ছে এরকম। তারপরে ওকে, তাহলে আজকে আমার মনে হয় যথেষ্ট। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আগামী মাসে ক্লাস শেষ করে ফেলবো। আগামী মাসে আপনাদের সাথে 2 দিন দেখা হবে, একদিনে 19 আর 20 নিবো, আর একদিনে আর 2টা অধ্যায় নিয়ে। আর স্যারও তো ক্লাস নিচ্ছেন, শিয়াব স্যারও তো ক্লাস নিচ্ছেন, সামনের মাসে মোটামুটি আপনাদের সব ক্লাস শেষ হয়ে যাবে আশা করা যায়। স্যার কারো কোনো প্রশ্ন? স্যার 4 নম্বরে যে হুম, একটা হচ্ছে ওই যে দশমিকের পরে হচ্ছে 7.5 কয় এর নাম্বার? কয় নাম্বার? 4 নম্বর হ্যাঁ বলেন। মানে হচ্ছে দশমিক 7.5 এর 21.3, মানে এটা পৌনঃপুনিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে বুঝতে পারলাম না। এখানে হচ্ছে 200। 0.75 এর 21.3 পৌনঃপুনিক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। 21.3 পৌনঃপুনিককে ভাঙাবেন, তারপরে এর কাজ করবেন। এটা তো বুঝলাম যে হচ্ছে 213, এখান থেকে 21। ও বুঝতে পারছি। না, নিচে 9 হবে, যে একটা 9 নিচে, হ্যাঁ 213 ভাগ বিয়োগ 21, এই যে এরকম হবে। মানে জয়টা পৌনঃপুনিক থাকবে ততটা হচ্ছে 9। আপনার কি পৌনঃপুনিকে এখনো প্রবলেম আছে? আমি কি পৌনঃপুনিকটা আরেকটু বুঝাই দিব? একটু পৌনঃপুনিকে বুঝাই দিলে ভালো হয়, অনেকদিন আগে করতে।
আচ্ছা এইটা বলতেন তাহলে আমি ভেঙে বুঝে দিতাম। ধরেন 2.7583 এই দুইটার উপরে পৌনঃপুনিক। হ্যাঁ, আমরা পৌনঃপুনিকটা আগে ভাঙানো শিখি। এই যে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, দুইটা নয়। হ্যাঁ, আর এই যে দেখেন দশমিক আর এই পৌনঃপুনিকের মাঝখানে দুইটা সংখ্যার উপরে কোনো পৌনঃপুনিক নাই। এই দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে যেরকম ফাঁকা সংখ্যা থাকে সে কয়েকটা শূন্য। বুঝলেন? জি স্যার। হ্যাঁ, আর ওপরে কি করবেন, প্রথমে পুরো সংখ্যাটা লিখবেন যা আছে পুরো, মাইনাস এবার যেটুকুর উপরে দশমিক নাই, তার মানে 275। এখানে আসলে আমরা কি করি জানেন, এটাকে বলা হয় আবৃত ভগ্নাংশ। আবৃত ভগ্নাংশ মানে দশমিক থাকবে, পৌনঃপুনিক থাকবে। আর এটাকে আবৃত ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানাই। সাধারণ ভগ্নাংশ মানে সেখানে কোনো দশমিক থাকবে না, পৌনঃপুনিক থাকবে না, সেখানে থাকবে হচ্ছে হর আর লব। এই যে এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। তাহলে আমরা দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা নয়, দুইটা ফাঁকা সংখ্যার জন্য দুইটা শূন্য, আর হচ্ছে পুরো সংখ্যাটা উপরে লিখবো, দশমিক মানে পৌনঃপুনিকের দুইটা বাদ দিয়ে বাকি সংখ্যাটুকু বিয়োগ করবো। এবার বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এইটার একটা ডিটেলস নিয়ম আপনাদেরকে ধারাতেও শেখানো হয়েছে। ধারা ক্লাস করছেন? জি স্যার। দেখবেন ধারাতে শেষের দিকে একটা অঙ্ক পৌনঃপুনিক ভাঙানোর একটা নিয়ম শেখানো আছে, ওইখানে এটা ডিটেলস নিয়মটা শেখানো আছে। কিন্তু এটা বোর্ড বইয়ে যেহেতু এই নিয়মে অঙ্ক করা যাচ্ছে, এই জন্য আমরা রিটেন অঙ্কে এই নিয়মটা করতে পারবো, কিন্তু এটার একটা রিটেন নিয়মও আছে। আর কোথাও কোনো কনফিউশন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।